আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে ক্লাসটা আমি তোমাদের জন্য বানাচ্ছি সেই ক্লাসটা আসলে কোনো নির্দিষ্ট শ্রেণীকে কেন্দ্র করে বললে ভুল হবে। কারণ যে টপিক বাংলা বানান, এই টপিকটা ক্লাস 8, 9, 10, এইচএসসি কিংবা অ্যাডমিশন অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এটাকে আসলে নির্দিষ্ট কোনো শ্রেণীকরণ না করে এটা সার্বিক একটা ক্লাস হিসেবে আমি বানাচ্ছি। আমি গতদিন ক্লাস 8-এর জন্য আমার প্রথম অনলাইনে একটা ভিডিও দিই, সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষা কেন্দ্রিক সার্বিক এমসিকিউ। সেখানে সব থেকে বেশি কমেন্ট যেটাতে আসে সেটা হচ্ছে বাংলা বানানের নিয়মটা আসলে বুঝাইতে হবে। এই বাংলা বানানটা না, নিয়মের থেকে বেশি হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তুমি সব বানান নিয়মের মতো করে পড়াটা খুব টাফ। ঠিক আছে? তো আজকে আমি একটু চেষ্টা করব খুব সহজে জিনিসটাকে ধরায় দেওয়ার জন্য। ঠিক আছে? তো আহ, কেউ যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করে তাহলে তার জন্য খুব উপকার হবে এই ক্লাসটার মাধ্যমে। ঠিক আছে? যাক, দেখো, আমরা যখন বাংলা বানান পড়বো তখন আমাদের সামনে কয়েকটা কথা আসবে। সে কথাগুলা কি কি যদি আমি একটু বুঝায় বলি, যে আসলে কোন ভাষার নিয়মটা পড়বো। কারণ বাংলায় তো শুধু বাংলা শব্দ আমাদের ডিকশনারিতে নাই। প্রথম কথা হচ্ছে, আসবে অভিধান নামে একটা শব্দ, অভিধান, এই নামক একটা শব্দ আমরা পাবো। হ্যাঁ, এইটার মানেটা কি? আসলে অভিধান কথাটার অর্থ হচ্ছে ডিকশনারি। ঠিক আছে? ডিকশনারি। এখন পৃথিবীতে প্রত্যেকটা ভাষারই একটা ডিকশনারি বা শব্দকোষ বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় শব্দকোষ, যেখানে সব শব্দগুলা সাজানো গোছানো থাকে, সেগুলোর অর্থ দেওয়া থাকে, সেগুলোর স্পেলিং দেওয়া থাকে, সেগুলোর গঠন প্রণালী দেওয়া থাকে, এগুলা দেওয়া থাকে। তা আমাদের যে শব্দকোষ, সেই শব্দকোষটা, যে ডিকশনারিটা, আসলে এই ডিকশনারির দিকে যদি আমরা তাকাই, সেখানে শুধু বাংলা ভাষার শব্দ আছে। ব্যাপারটা এরকম না। কিছু কিছু জায়গায় তোমরা দেখবা যে লেখা হচ্ছে তৎসম শব্দ। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তোমরা দেখবা যে লেখা আছে হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ। আবার কিছু কিছু জায়গায় লেখা আছে দেশি শব্দ, কিংবা লেখা থাকতে পারে বিদেশি শব্দ। হ্যাঁ, বিদেশি শব্দ। আবার লেখা থাকতে পারে মিশ্র শব্দ। আসলে মিশ্র শব্দটা আমরা যদি একটু ব্যাকরণের দিক থেকে দেখি, এইটা আসলে শব্দের প্রকারভেদের মধ্যে পড়ে না। 9-10-এ গেলে আমরা বুঝতে পারবো, বা ইন্টারে উঠলে আমরা বুঝতে পারবো। মূলত শব্দ দুই প্রকার হয় যদি আমরা একদম শ্রেণী বিভাগ করতে চাই। এক প্রকারকে বলি আমরা হচ্ছে তৎসম শব্দ, আরেকটাকে বলি আমরা অতৎসম শব্দ। অতৎসম। ঠিক আছে? তৎসম। কথাটা একটা নেতিবাচক উপসর্গ। জিনিসটা কি? একটা নেতিবাচক উপসর্গ, যার কথার অর্থ হচ্ছে না, যে তৎসম না। তাহলে এটা আবার কেমন সিস্টেম, আমি যদি তোমাদেরকে সুন্দর মতো বুঝাই, দেখো, উদাহরণ দিয়ে বুঝাই। তৎসম শব্দটা আসলে সংস্কৃত উচ্ছের শব্দগুলাকে বলা হয় তৎসম শব্দ। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে নক্ষত্র। হ্যাঁ, নক্ষত্র, এই শব্দটা কিন্তু আমাদের খাঁটি বাংলা কিংবা দেশি শব্দ না। এই শব্দটা আসছে সংস্কৃত উৎস থেকে। ঠিক আছে? আবার ধরো তদ্ভব শব্দ, এটাকেই আমরা খাঁটি বাংলা শব্দ বলি। এটা কিভাবে আসছে জানো? এই সংস্কৃত উৎস থেকে একটু বিবর্তিত হয়ে, প্রাকৃত হয়ে বাংলায় আসছে। কেমন? এটার উদাহরণ কি? তদ্ভব শব্দের উদাহরণ যদি আমি তোমাদেরকে দিই, ধরো কুমির নামক একটা শব্দ হচ্ছে তদ্ভব শব্দ। ওকে? আবার ধরো দেশি শব্দ জিনিসটা কি? আমাদের যারা আদিবাসী আছে না, তারা যে সকল ভাষায় কথা বলে, মানে যে ভাষায় কথা বলে, যে সকল শব্দ ব্যবহার করে, সেগুলো যে ডিকশনারিতে জায়গা পাইছে না, এগুলা কি হিসেবে জায়গা পাইছে জানো? এগুলা দেশি শব্দ হিসেবে জায়গা পাইছে। যেমন একটা শব্দ বলি, ধরো পেট। হ্যাঁ, পেট। কিংবা চুলা। হ্যাঁ, চুলা। ওকে? এই যে এই শব্দগুলাকে কি বলি আমরা? দেশি শব্দ বলি। বিদেশি শব্দ কিভাবে আসছে আমাদের বাংলায়? চিন্তা করো। প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা ধর্মীয় বা সাংস্কৃতিক। কেমন? আমরা সবাই ধর্মপ্রাণ। আমরা ধরো মুসলিম ধর্ম বা ইসলাম ধর্মের অনুসারী বেশি। তো ইনারা কি পড়ে? কোরআন শরীফ পড়ে। এখন চিন্তা করো সালাত। এই যে সালাত, এই শব্দটা, এটা কি আমাদের বাংলা উচ্চের শব্দ? এটা কি দেশি? এটা তদ্ভব? এটা তৎসম? না, এটা তো কোরআনের ভাষা। তো কোরআনে কোন ভাষা আছে বলো তো? অবশ্যই আরবি ভাষা আছে। তাই এটা একটা আরবি উচ্চের শব্দ। আরবি, তাই না? আবার ধরো এই শব্দটারই আরেকটা রূপ আছে, সেটাকে আমরা বলি সালাত, তাই না? সরি, সেটাকে আমরা বলি নামাজ। এখন দেখো তো, এই নামাজ কোন উচ্চের শব্দ হতে পারে? এটা না, এমন একটা দেশ আছে যেই দেশে অনেক হাদিস রচনা করা হয়েছে, যেই দেশে অনেক নবী রাসূল, অলিয়া অলিরা আসছে। এটা কোন দেশ জানো? ইরান।
যেটাকে আগে বলতাম আমরা পার্সিয়া। তো ইরানের ভাষাকে বলা হয় ফার্সি শব্দ বা ফার্সি ভাষা। তো এই যে নামাজ শব্দটা কিন্তু একটা ফার্সি ভাষা, ফার্সি। ওকে, ফার্সি ভাষা। আর ধরো একটা মিশ্র শব্দের কথা যদি বলি, মিশ্র মানে মিক্সড, কম্পাউন্ড একটা শব্দ। ধরো এখান থেকে একটা, এখান থেকে একটা মিলে যুক্ত হয়েছে। যেমন ধরো হাট বাজার, এই শব্দটা বলো তো কে শোনে না এই শব্দটা? হাট বাজার, সবাই এই শব্দটা শুনছে। এখন হাট বাজার কেমন শব্দ জানো? হাট এটা বাংলা শব্দ, বাজার এটা ফার্সি শব্দ। ঠিক আছে, এটা একটা মিশ্র শব্দ। আবার ধরো আমরা যে বলি না শাক সবজি, হ্যাঁ, শাক সবজি, এইটা কিন্তু একটা মিশ্র শব্দ। কেন জানো? শাক এটা তৎসম উৎসের শব্দ বা সংস্কৃত উৎস থেকে আসছে। সবজি এটা কোথা থেকে আসছে জানো? এটা ফার্সি থেকে আসছে। তো এইগুলাকে আমরা বলি হচ্ছে মিশ্র শব্দ। তো এই যে আমাদের যে ডিকশনারিটা আছে না, এই ডিকশনারিতে যত শব্দ আছে, এই শব্দ কিন্তু একটা উৎস বা সোর্স থেকে আসেনি, মাল্টিপল সোর্সেস থেকে আসছে। সেটা হতে পারে ধরো এই যে এই কোন কোন উৎস থেকে আসছে, এখান থেকে একটা আসছে, এখান থেকে কিছু আসছে, এখান থেকে কিছু আসছে, এখান থেকে, সরি, এখান থেকেও কিছু আসছে। ধরো এই যে এখান থেকে কিছু আসছে। তো দেখো এই যে বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু শব্দ আমাদের ডিকশনারিতে জায়গা পাইছে। এই সকল শব্দের বানান লেখার কিছু স্পেসিফিক নিয়ম আছে, যেই নিয়মগুলো আমাদের মেনটেন করতে হয়। আর এই নিয়ম শেখায় কে? প্রত্যেকটা ভাষা নিয়ন্ত্রণ করার জন্য কিছু ইনস্টিটিউশন থাকে। আর আমাদের যারা ভাষা নিয়ন্ত্রণ করে সেই ইনস্টিটিউশনের নাম কি বলতো? আমরা সবাই শুনছি, সেটা হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি। ওকে, এই বাংলা একাডেমি কি করে দেখবা, অনেক সময় এই বাংলা একাডেমি নতুন নতুন বানান আবিষ্কার করে। যেমন মাঝে মাঝে হয় না যে ভাইয়া ঈদ বানান আসলে কোনটা সঠিক, এইটা না ঈদ বানান এইটা সঠিক? মাঝে মাঝে দেখি আমরা বানান পরিবর্তন হয়েছে, অনেকে জিজ্ঞেস করে। আবার ধরো আচ্ছা গরু বানান এইটা সঠিক না গরু বানান এইটা সঠিক? হ্যাঁ, এরকম অনেক সময় দেখি না? তো এই যে নিয়ম কানুনগুলা পরিবর্তন যারা করে, এরা কারা? এরা হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা, ভাষা নিয়ন্ত্রক সংস্থা। এটা হচ্ছে বাংলা একাডেমি আমাদের দেশে। তো 5-7 মিনিট হয়েছে আমাদের, এই 5-7 মিনিটে আমি কিছু নিয়ম কানুন দেখালাম, তাই না? এখন আমি নিয়মে যাই, যে এই সকল ভাষার বানান লেখার জন্য কিছু স্পেসিফিক নিয়ম থাকে। চলো শুরু করি। এখন এই যে ধরো প্রথম যে নিয়মটা আমাদেরকে শেখায়, কি শেখায়? যে একটা বানানে আমরা কখন হ্রস্বইকার ব্যবহার করব, কখন দীর্ঘইকার ব্যবহার করব, কিংবা হ্রস্ব দীর্ঘ কখন ব্যবহার করব আমরা। এখানে একটা জিনিস বলছে, দেখো শুরু করলাম, হ্যাঁ, মনোযোগটা একদম স্পেসিফিক আমার দিকে দাও কিছুক্ষণ। যেসব তৎসম, তো তৎসম আমরা জানি, তৎসম এটা হচ্ছে সংস্কৃত উৎস থেকে আসছে যেগুলা, হ্যাঁ, সংস্কৃত উৎস থেকে আগত, তাই না? সংস্কৃত উৎস থেকে আগত শব্দের বানানে হ্রস্ব, তো হ্রস্ব বলতে হ্রস্ব ই, হ্রস্ব উ, এবং দীর্ঘ বলতে দীর্ঘ উ, দীর্ঘ ই, উভয় স্বর অভিধান সিদ্ধ। অভিধান সিদ্ধ মানে জানো? অভিধান সিদ্ধ মানে অভিধান এটাকে সার্টিফিকেশন দিছে, মানে স্বীকৃতি দিছে, বুঝা গেছে? বা অভিধান এগুলাকে গ্রহণ করছে বা গ্রাহ্য করছে। অভিধান দ্বারা গ্রাহ্য বা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ এমন কিছু বানান আছে যে বানানগুলা হ্রস্বইকার যুক্তও দেখা যায়, দীর্ঘইকার যুক্তও দেখা যায়। এমন একটা বানান বলি তোমাদেরকে। ধরো সোনার তরী নামক একটা কবিতা আছে। সোনার তরী কবিতায় একটা শব্দ আছে তরণী। রবীন্দ্রনাথ ঠাকুর একটা লাইন লিখছে, যত চাও তত লও তরণী পড়ে। তো আমরা ওই কবিতায় তরণী বানানটা দেখব এই যে দীর্ঘইকার যুক্ত, হ্যাঁ। আবার সোনার তরী, কবিতার নামই সোনার তরী, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই আছে, কাব্যগ্রন্থ বা কবিতার বই সোনার তরী, ওখানেও দেখবো তরী বানানটা এইরকম, এই যে এইরকম। মজার বিষয় কি জানো? তোমাদের বইতে কি দেওয়া? হ্রস্বইকার যুক্ত দেওয়া। তার মানে এই তরণী এবং তরী, এই যে বানান আমি লিখলাম, অভিধান এদের হ্রস্বইকার যুক্ত বানানটাকেও স্বীকৃতি দিছে, দীর্ঘইকার যুক্ত বানানটাকেও স্বীকৃতি দিছে। কিন্তু আমাদের নিয়ম যেটা বলে সেটা হচ্ছে, অভিধান যদি তোমাকে দুইটা স্বীকৃতি দেয়, হ্রস্বই এবং দীর্ঘই দুইটা বানানেরই স্বীকৃতি দিয়ে থাকে, আমরা হ্রস্বইকার যুক্ত বানানটাকে বেশি গ্রহণযোগ্যতা দিব। তাই এই যে তরণী বানান,
আমরা লেখার টাইমে রস্বইকার দিয়ে লিখবো, তরি বানানটা আমরা লেখার টাইমে রস্বইকার দিয়ে লিখবো। ঠিক আছে, তার মানে প্রথম নিয়মটা কি বুঝতে পারছো? আমি আবার সামারি বলতেছি, যে সকল তৎসম শব্দের বানান, যে সকল তৎসম শব্দের বানান অভিধানে বা ডিকশনারিতে রস্বই এবং দীর্ঘই দুইটা হিসেবে স্বীকৃত আছে, সে সকল শব্দের বানান আমরা রস্বই বা রস্ব উ ব্যবহার করব। এবার একটু দেখো অতৎসম শব্দ। এখন আমরা পড়ছিলাম না অতৎসম শব্দ বলতে কি কি পড়ে? তদ্ভব পড়ে, সরি, অতৎসমের ভিতরে কি কি পড়ে? এই যে দেখো তদ্ভব, দেশি, বিদেশি, এগুলা পড়ে। তাহলে অতৎসম শব্দ এক্ষেত্রেও আমরা রস্বই কিংবা রস্ব উ ব্যবহার করব। সিম্পল নিয়ম ছিল, এটাতে প্যারা খাওয়ার কিছু আছে? যে দুইটা বানান থাকবে, রস্বইকার যুক্ত বানানো কারেক্ট, দীর্ঘইকার যুক্ত বানানো কারেক্ট, বাট আমরা গ্রহণযোগ্যতা দিব কাকে? রস্বইকে দিব। সিমিলারলি এই যে এখানে কিছু উদাহরণ আছে, দেখো এই যে দেখো উদাহরণটা কি দিছে, অতৎসম শব্দগুলো দেখো। এই যে তৎসম শব্দের গুলো তো আমি তোমাকে দুইটা দিয়ে বুঝাই দিলাম, একটা হচ্ছে তরণী, একটা হচ্ছে তরি। আর অতৎসম শব্দের গুলার দেখো, যেমন ধরো আমরা জানুয়ারি বানান না অনেকে লেখে এই যে এরকম, দেখো জা নু আ রি, এইটা লেখা যাবে না। আমরা কি লিখবো? এই বানানটা আমরা রস্বইকার দিয়ে লিখবো। ঠিক আছে, এই বানানটা কি দিয়ে লিখবো? রস্বইকার। এই যে দেখো লিখছি রস্বইকার দিয়ে, লিখছি না? অনেকে দেখবা দিঘি বানানটা লেখে এমনে, হ্যাঁ এই যে এমনে। আমরা কিভাবে লিখবো? আমরা কিভাবে লিখবো? দুইটা রস্বইকার দিয়ে লিখবো। এই যে দেখো দুইটা রস্বইকার দিয়ে লিখছি দিঘি বানানটা। ক্লিয়ার হইছো? ক্লিয়ার তো? খুবই সিম্পল, খুবই সিম্পল এগুলা। এবার একটু দেখো প্রথম নিয়মটা শেষ, আমরা যদি একটু দ্বিতীয় নিয়মের দিকে যাই। দ্বিতীয় নিয়মটা আমাদেরকে কি বলে দেখো, স্ত্রীবাচক শব্দ কয়েকটি বলে দিছে। অ্যাকচুয়ালি স্পেসিফিক কথা হচ্ছে তৎসম স্ত্রীবাচক শব্দ দীর্ঘইকার যুক্ত হয়, তৎসম স্ত্রীবাচক শব্দ অলওয়েজ দীর্ঘইকার যুক্ত হয়। আর এখানে কিন্তু এই কথাটা বলে নাই, এখানে বলছে কয়েকটি স্ত্রীবাচক শব্দে দীর্ঘইকার হয়। যেমন অভিনেত্রী, কর্ত্রী, কল্যাণী, কিশোরী, গাভী, গুণবতী। মনে রাখবা বতী, মতি, কোন শব্দের শেষে যদি বতী, ইভেন মতি, হ্যাঁ মতি, কিংবা ধরো ইয়সি, ইয়সি, ই ও সি, হ্যাঁ ই ও সি, তারপরে হচ্ছে এই যে এই বানানগুলা, কিংবা ধরো নি যেমন জননী, হ্যাঁ বা দীর্ঘই, দীর্ঘই, মানবী, ওকে। স্ত্রীবাচক শব্দে আমরা যদি এই প্রত্যয়গুলা দেখি শব্দের শেষে, অবশ্যই আমরা সেগুলাকে কি করব? দীর্ঘইকার যুক্ত করব। যেমন দেখো এই যে গুণবতী, চণ্ডী, চতুর্দশী, ছাত্রী, জননী, তরুণী, দাসী, দুঃখিনী। আবার দেখো দেবী, নারী, পত্নী, পিশাচী, বিদুষী, বুদ্ধিমতী, মাতামহী, মানবী, যুবতী, লক্ষ্মী, শ্রীমতী, সতী, সরস্বতী, হরিণী, হৈমন্তী। বোঝা গেছে? ক্লিয়ার না জিনিসটা? জিনিসটা কিন্তু খুবই সিম্পল, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো রুল নাম্বার 3-তে। রুল নাম্বার 3টা আরো ইজি, একটা শর্টকাট বলে দেই, মনে রাখবা। দেশ, জাতি, ভাষা। কি? দেশ, একটু খেয়াল করো, দেশ কমা জাতি কমা ভাষা, এই সকল নামের বানানে, হ্যাঁ সব সময় বা সর্বদা রস্বইকার আমরা ব্যবহার করব। অনেক সময় ছোটবেলায় আমরা দেখতাম, বা ইভেন এখনো দেখি, আরবি পড়াতে চাই এইভাবে লেখা থাকে, দেখবা আরবি পড়াতে চাই, দেখো দীর্ঘইকার যুক্ত লেখা। আবার ধরো লেখা থাকে ইংরেজি পড়াতে চাই, হ্যাঁ ইংরেজি পড়াতে চাই, বানানটা লেখা থাকে এরকম। বাট এই বানানগুলো না অ্যাকচুয়ালি ভুল। কেন ভুল জানো? এগুলোকে প্রচলিত ভুল বলা হয়, যে মানুষ মনে করে এগুলা সঠিক, প্রচলিত অর্থে এগুলা আসলে বসায় দেয়, কিন্তু এগুলা ভুল। কেন? কারণ দেখো দেশ, জাতি, ভাষার নামে রস্বইকার হয়। যেমন এই দেখো এখানে আফগানি, এটা কি বলতো? এটা একটা জাতি, তাই না? এটা একটা জাতি। আরবি, এটা কি বলতো? এটা একটা ভাষা, এটা একটা ভাষা। আবার ধরো আমরা যদি বলি ইরান, চিন্তা করো এই যে ইরান, হ্যাঁ ইরান, অথবা এই যে ধরো জার্মানি, জার্মানি আগে দীর্ঘিকার দিয়ে লিখতো অনেকে, জার্মানি। এগুলা তো দেশের নাম, তার মানে দেশ, জাতি, ভাষার নামের ক্ষেত্রে সর্বদা আমরা কি ব্যবহার করব? রস্বইকার ব্যবহার করব। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমও আছে। এখন তোমরা বলতে পারো ভাইয়া ওই যে ভারতীয় লিখি না আমরা, বলো তো এই যে ভারতীয়, তখন কিন্তু আমরা, এটা তো ভারতীয় বলতে একটা জাতিকে বুঝাই, তাই না? ইভেন ইউরোপীয় অথবা এশীয়, এই বানানগুলা যে আমরা দীর্ঘইকার দিয়ে লিখি, এটার কারণ কি? এটার কি কোনো কারণ আছে না এক্সেপশন? এটার একটা কারণ আছে, এক্সেপশন না, হ্যাঁ এটা নিয়মের মধ্যেই পড়ে। মনে রাখবা যে সকল জাতির বানানে ইও প্রত্যয় থাকে,
ওইটা অলওয়েজ দীর্ঘইকার যুক্ত হয়, ইও প্রত্যয়টা, হ্যাঁ ওটা কি হয়, দীর্ঘইকার যুক্ত হয়। আর এক্সেপশন তিনটা আছে। কোন তিনটা জানো? দেখো, এই যে শ্রীলঙ্কা, এই বানান তো দেশের নাম, কিন্তু এই বানানে কিন্তু আমরা কি ব্যবহার করি বলতো? আমরা ব্যবহার করি দীর্ঘইকার। আবার দেখো মালদ্বীপ, মালদ্বীপ, এই বানানটা কি, আমরা দীর্ঘইকার ব্যবহার করি না, এটাও তো দেশের নাম। আবার দেখো তো চীন যখন আমরা লিখি, আমরা কি ব্যবহার করি? আমরা দীর্ঘইকার ব্যবহার করি। তো এইগুলা হচ্ছে এক্সেপশন। ওকে, এগুলা হচ্ছে এক্সেপশন। মনে রাখবা, দেশ জাতি ভাষা রস্বইকার যুক্ত ইও প্রত্যয় যুগে যদি কোনো জাতি হয় তবে ওইটা দীর্ঘইকার, ঠিক আছে, এবং তিনটা দেশের নাম খালি দীর্ঘইকার, বাকি সব রস্বইকার। এবার কি বলছে দেখো, বিশেষণ বাচক শব্দ বলে দিছে। বিশেষণ শব্দ এর ভিতরে কি কি আছে দেখো, চৈতালি, পুবালি, বর্ণালী, মিতালি, মেয়েলি, রূপালী এবং সোনালী। কমন ফ্যাক্টরটা কি বলতো? কমন ফ্যাক্টরটা হচ্ছে আলি। এই যে আলি, এই আলি প্রত্যয় রস্বইকারও হতে পারে, এই আলি প্রত্যয় দীর্ঘইকারও হতে পারে, কিন্তু তোমাদের বইতে কিন্তু দীর্ঘইকারের নিয়মটা লেখা নাই। আমি তোমাদেরকে বলি, তোমরা একটু দেখবা তো, সোনালী ব্যাংক, এই বানানটা কি লেখা? গুগলে একটু সার্চ দাও ক্লাস করতে করতে, সোনালী ব্যাংক। তোমরা দেখবা সোনালী ব্যাংক লেখা এইভাবে, সোনালী ব্যাংক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ব্যাংক তো লেখার দরকার নাই, দেখবা এভাবে লেখা, সোনালী ব্যাংক। দেখো এভাবে লেখা। ওকে, এখন সোনালী ব্যাংক, এরা কেবল বললো আলি প্রত্যয় যোগে বানান তো রস্বইকার, বাট এখানে দীর্ঘইকার। কিন্তু ওরা একটা কথা বলে দিছিল শুরুতেই, যে বিশেষণ, মোটেও এই সোনালী বিশেষণ না, এটা তো একটা নাম। তো নাম যদি হয় তবে সেটা নাউন হয় না। নাউন মানে কি বলতো? নাউন মানে হচ্ছে বিশেষ্য পদ। তো বিশেষ্য পদের আলি বানানে কি হয়? দীর্ঘইকার হয় নাউনে। হ্যাঁ, যেমন সোনালী, হ্যাঁ সোনালী ব্যাংক, কিংবা ধরো আর কি হতে পারে, রূপালী ব্যাংক ইত্যাদি। কিন্তু যেগুলো বিশেষণ জাতীয় শব্দ, যেমন এই দেখো রূপালী ইলিশ, ইলিশটা কেমন? রূপালী কালারের, তখন এই ইলিশটা, এটা কিন্তু বর্ণবাচক বিশেষণ। সোনালী ধান, তাহলে ধানটা নাউন, কেমন ধান? সোনালী ধান, তখন এই সোনালী কিন্তু একটা বিশেষণ পদ। তাহলে ওরা বলেই দিছে যে বিশেষণবাচক শব্দে আলি প্রত্যয়টা থাকলে রস্বইকার হবে। সিম্পল নিয়ম। এবার কি বলছে দেখো, এবার আমরা ও এর ব্যবহারটা একটু শেখার চেষ্টা করব। দেখো বলছে ক্রিয়াপদের বানানে পদান্তে, পদান্তে মানে কি জানো? পদান্তে মানে একদম শব্দের শেষে বা পদের শেষে, পদের শেষে, হ্যাঁ পদের শেষে ওকার অপরিহার্য না, যেটা বাধ্যতামূলক না। আমরা অনেক সময় লিখি না যে, এই যে এভাবে লিখি, দেখো কি লিখবো, ধরো এই যে ধরো এভাবে লিখলাম যে পড়ব, হ্যাঁ পড়ব, এই যে ওকার যে দিছি না, এই ওকারটা বাধ্যতামূলক না, হ্যাঁ, বা অপরিহার্য না, বাধ্যতা মূলক না। ওকে, এই নিয়মটাই ওরা বলছে, বাধ্যতামূলক না, এই নিয়মটা ওরা বলছে যে ক্রিয়াপদের শেষে ওকার না দিলেও হয়। ওকে, এবার একটু বলছে দেখো, বর্তমান অনুজ্ঞার সামান্য রূপে পদান্তে ওকার দিতে হয়। অনুজ্ঞা মানে কি? অনুজ্ঞা মানে একটা জিনিস বুঝতে হবে, যে সকল শব্দ দ্বারা কোনো কিছুর আদেশ, হ্যাঁ আদেশ, অনুরোধ, অনুরোধ, কিংবা নিষেধ, নিষেধ, অথবা প্রার্থনা, এগুলা যে সকল শব্দ দ্বারা প্রকাশিত হয় সেগুলোকে অনুজ্ঞাবাচক শব্দ বলা হয়। এই অনুজ্ঞাবাচক শব্দে ওকার দিতে হয়। বলছে ওকার প্রদান করা যায়। যেমন ধরো আমি তোমাকে বলতেছি, আচ্ছা তোমার নামটা বলো তো। এই যে তোমার নামটা বলো বলছি না, মানে কোনো কিছু জানতে চাইছি তোমার থেকে, একটা আদেশ করছি যে ওকে তোমার নামটা বলো। ওকে, এবার দেখো এই যে অঙ্কটা লেখো বা এই নিয়মটা লেখো, তোমাকে আদেশ করছি আমি। এই যে পড়ো, তোমাকে অনুরোধ করছি প্লিজ একটু পড়ো। তো এ সকল বানানে, যেগুলা আদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা, এ সকল বানানে ওকার প্রদান করা যায়। যেমন দেখো আনো, করো, খেলো, চলো, দেখো, ধরো, নাচো, পড়ো, বলো, মারো, লড়ো, খেলো ইত্যাদি, লেখো ইত্যাদি। ক্লিয়ার? লাস্ট আনো প্রত্যয় যোগে, ধরো কর যোগ আনো, করানো, আনো প্রত্যয় অলওয়েজ ওকার যুক্ত হবে। যেমন দেখো করানো, হ্যাঁ করানো, পাঠানো, পাঠানো। ওকে, তারপর ধরো এই যে নামানো, দেখানো, ঠেঙানো, খাওয়ানো, করানো, পদের শেষে কি আছে? আনো।
তো যদি আনো থাকে তোমরা এভাবে লিখবা না, এটা ভুল হবে, ওকার যুক্ত হবে আ নো। ইজি, শেষ তো। এইবার দেখো কি বলতেছে, অর্থ বা উচ্চারণ বিভ্রান্তি মানে একটু ভুল বা কনফিউজিং যে সকল জিনিস আছে, সুযোগ থাকলে কিছু বিশেষ্য বিশেষণ অব্যয় শব্দে ওকার দেওয়া আবশ্যক। এটা এই নিয়মটা একটু কঠিন লাগতেছে না? দেখো একই ধরনের কিছু শব্দ আছে, যেমন এই যে কাল, হ্যাঁ কাল, এই কাল বলতে ধরো আমি একটা টাইমকে বুঝাইছি, টাইম, হ্যাঁ টাইম। এখন ধরো এই যে অনেকে লেখে না কালো শার্ট, হ্যাঁ কালো শার্ট, এখন দেখো তো দুইটা মিলে গেল না? মিলে গেল না? তো যখন বিশেষণ জাতীয় শব্দটা, এই দেখো এটা তো বিশেষণ জাতীয় শব্দ, কারণ শার্টটা কেমন কালার, রং, নাউনের রং তুলে ধরলে সেটা বিশেষণ হয়, অ্যাডজেক্টিভ হয়। তো এইটাকে আমরা লিখবো কালো, কি লিখবো কালো। যেমন এই দেখো কাল বলতে সময়, আর কালো বলতে কৃষ্ণবর্ণ বা কালো রংকে বুঝাইছে। আবার অনেক সময় দেখো আমরা লিখি না এই যে কোনো, অনেকে এইভাবে লেখে কোনো, এটারে আবার এইভাবে লেখে, দেখো এটা কিন্তু কোনো না, এটা হচ্ছে কোন বা কোনটি, হ্যাঁ কোনটি। মানে ধরো একটা লাল শার্ট আছে একটা নীল শার্ট আছে, এখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কোনটা নিবা, এই কোন মানে কিন্তু কি বলতো, এই কোন মানে কি, এই কোন মানে হচ্ছে অপশন, যে তুমি কোনটা নিবা। আর এখানে যে বলছে না যে কোনো একটা নাও, মানে যে কোনো একটা নিতে বলছে, যে এনি, ঠিক আছে কোনো একটা। তার মানে এখানে কোনো বলতে কি, যে অনেকগুলোর মধ্যে একটা, অনেকগুলোর মধ্যে একটা, গুলোর মধ্যে এক, ঠিক আছে। এই যে বলেই দিছে দেখো বহুর মধ্যে এক। আর কোন মানে কি, কোন মানে একটা স্পেসিফিক, বোঝা গেছে। আর এই কোনো মানে হচ্ছে এনি, এনি, ক্লিয়ার। তাহলে এই যে এই সকল ক্ষেত্রে বানানের কিছু ভিন্নতা আছে। যেমন ভাল, ভাল মানে কি কপাল। একটা লাইন আছে বিদ্রোহী কবিতায়, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, ভাল মানে কপাল। তো আমি বলি না, অনেকে বলি ভালো আছো, এই যে লেখে দেখো ভালো আছো, এই যে এমনি অনেকে লিখে ফেলায়, এইটা মানে কি, ভাল মানে তো কপাল, তাই না? তো আমার কি লিখতে হবে, এই যে ভালো, এই দুইটা কিন্তু আলাদা, এই দুইটা কিন্তু আলাদা। তো বানানের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু তোমার বুঝতে হবে, যে কিছু কিছু ক্ষেত্রে ওকার দেওয়া যায় জাস্ট বোঝানোর জন্য যে ওইটা দ্বারা অন্য কিছু বুঝাইতেছি আমি, ক্লিয়ার। এবার দেখো বিসর্গ এর ব্যবহার, খুবই সুন্দর একটা জিনিস। বিসর্গ এর ব্যবহার কি বলছে দেখো, বলছে পদান্তে মানে পদের শেষে, পদের শেষে কি কখনো বিসর্গ থাকবে না। অনেকে আগে কি কি লিখতো জানো, যেমন এই যে প্রধানত, ধরো এভাবে লিখতো, আমি তোমাদেরকে একটু বলি, যে প্রধা ন তো দিয়ে বিসর্গ দিত, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। পদের শেষে বিসর্গ থাকতে পারে না, বিসর্গ শুধু থাকে পদের মাঝে, পদের মাঝে। যেমন দেখো এই যে পদ মধ্যস্থ, মধ্যস্থ কথাটার অর্থ কি, মাঝে, পদের মাঝে কি থাকতে পারে, বিসর্গ থাকতে পারে। কেমনে থাকতে পারে দেখো কি বলছে, অন্তস্থ দুঃখ দুঃসহ নিঃশব্দ পুনঃপুন স্বতঃস্ফূর্ত, বুঝা গেছে। বিসর্গ অবস্থানটা কোথায়, পদের মাঝে, শেষে থাকতে পারে না। এরপরে কি বলছে দেখো, অভিধান সিদ্ধ হলে পদ মধ্যস্থ বিসর্গ বর্জনীয়। অভিধান সিদ্ধ হলে মানে ডিকশনারি যদি স্বীকৃতি দেয়, তবে পদের মাঝখানের কি বলতো বিসর্গটাকে বাদ দিয়ে দেওয়া যাবে। যেমন আগে অনেকে লিখতো দুস্থ, এইভাবে দেখো দুস্থ, কিন্তু এখন অভিধান স্বীকৃতি দিছে যে এই বিসর্গটাকে বাদ দিয়ে দেওয়া যাবে। তো তুমি কিভাবে লিখবা, তুমি লিখবা হচ্ছে দুস্থ। আগে লিখতো নিঃশ্বাস, দেখো এভাবে লিখতো নিঃশ্বাস, এখন অভিধান স্বীকৃত বানান কোনটা, এই যে নিঃশ্বাস। সিমিলারলি নিস্পৃহ, বহিস্থ এবং মনস্থ, এ সকল বানানে মধ্যে যে বিসর্গটা ছিল সেই বিসর্গটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা কয়টা নিয়ম পড়লাম, আমি তোমাদেরকে একটু সামারি করি, খেয়াল করো খুব ভালো মতো দেখো। সামারি এতটুকুর একটু সামারি করি আমরা, হ্যাঁ দেখো ফার্স্টে আমরা দেখলাম রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ। সিমিলারলি রস্যই মানে কার লিখলাম, এখন যদি আমি বর্ণগুলা লিখি দীর্ঘই, তারপরে হচ্ছে রস্যু কিংবা এই যে দীর্ঘ। দেখো বললো ওরা যে অভিধানে
দুইটাকেই যদি স্বীকৃতি দেওয়া হয় বা দুইটাকেই যদি সিদ্ধ করা হয়, তবে আমরা কোন বানানগুলা লিখবো বলতো? আমরা রস্বই লিখবো অথবা আমরা রস্যু লিখবো। ওকে, রস্যু লিখবো, প্রথমটা লিখবো। ওকে ফাইন, ডান। এরপরের যে নিয়মটা আমরা পড়লাম যে স্ত্রীবাচক শব্দ, কি পড়লাম? স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক কিছু শব্দ দিছে, যে সকল স্ত্রীবাচক শব্দ অলওয়েজ দীর্ঘইকার যুক্ত। সেখান থেকে আমি তোমাদেরকে একটু শর্টকাটে বলছিলাম যে কিছু কিছু বানানের শেষে দেখবা যে নারীবাচক শব্দে ই প্রত্যয়টা আছে, কিংবা ধরো বতী শব্দটা আছে, কিংবা ধরো মতি শব্দটা আছে, এই সকল বানান দীর্ঘইকার যুক্ত হবে, অথবা ইয়সি, ই ও সি, এই বানানগুলা দীর্ঘইকার যুক্ত হবে। ওকে, তারপর আমরা যেটা পড়লাম আলি প্রত্যয় যুক্ত বানান। এখন আলি প্রত্যয় যুক্ত বানান যদি ইফ কোনটা বলতো, সেটা যদি অ্যাডজেক্টিভ হয় বা বিশেষণ হয়, তবে আমার কি লিখতে হবে বলতো? তবে আমার হ্রস্বইকার ব্যবহার করতে হবে। যদি এটা নাউন হতো, যেটা তোমাদের বইতে নাই, তবে দীর্ঘইকার হতে পারতো। এই হচ্ছে আমরা কয়টা নিয়ম পড়লাম বলতো? এখানে আমরা নিয়ম পড়লাম হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। এরপরে আমরা বিসর্গ এর কিছু নিয়ম পড়ছি। কিসের নিয়ম? বিসর্গ। এই বিসর্গের নিয়ম যেটা পড়লাম যে শেষে, হ্যাঁ শেষে বিসর্গ কি হবে? শেষে বিসর্গ হবে না, একদম ক্যান্সেল। বিসর্গ কোথায় বসতে পারে? মাঝে কি বিসর্গ বসতে পারে? অবশ্যই বসতে পারে, বিসর্গ বসতে পারে। আচ্ছা, কিন্তু অভিধান সিদ্ধ হলে, অভিধান দ্বারা সিদ্ধ হলে হলে মাঝে বিসর্গ বাদ যাবে। মাঝে বিসর্গ কি যাবে বলতো? বাদ যাবে। এই যে আমরা টোটাল এই কয়টা নিয়ম পড়লাম, 2 3 4, সরি এটা তো 4 না, এটা 3-এর মধ্যে পড়তেছে। তাহলে বলতো সবাই কি বুঝতে পারলাম? বানানটা অত কঠিন না যত কঠিন আমরা মনে করি, ঠিক আছে? এটা অত মোটেও কঠিন না। এখন আমাদের নত্যবিধান এবং সত্যবিধানটা বুঝতে হবে, অর্থাৎ ন মূর্ধন্য এবং মূর্ধন্য স এর ব্যবহারটা বুঝতে হবে। তো আশা করি এতটুকু বুঝে গেছে, বাকিটুকু বুঝাচ্ছি এখনই। হ্যাঁ ঠিকঠাক আছে। তো নিয়মগুলো সোজা, খুবই সোজা। কেমন সোজা? দেখো, প্রথম নিয়মটার দিকে একটু তাকায়, যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন মানে কি? ধরো এই যে যখন যুক্ত অবস্থায় থাকে, ধরো এটা একটা যুক্ত ব্যঞ্জন, এইটা একটা যুক্ত ব্যঞ্জন। হ্যাঁ, তো যুক্ত ব্যঞ্জন আমরা জানি যে যুক্ত অবস্থায় যখন দুইটা ব্যঞ্জন বর্ণ একত্র থাকে ওটা যুক্ত ব্যঞ্জন। বলতেছে যুক্ত ব্যঞ্জনে মনে রাখতে হবে তৎসম শব্দে, অর্থাৎ সংস্কৃত উৎস থেকে যে শব্দগুলো সরাসরি আমাদের বাংলায় আসছে আর কি, ট বর্গীয় বর্ণের পূর্ববর্তী দন্ত ন মূর্ধন্য হয়। এটার মানে কি? ট বর্গ মানে কি? আমরা যদি একটু দেখি আমাদের বর্গীয় ব্যঞ্জনগুলোর কথা যদি একটু চিন্তা করি, প্রায় 20টা বর্গীয়, প্রায় না 20টা বর্গীয় ব্যঞ্জন আছে। কিরকম চিন্তা করো, এখানে একটু ভালো মতো বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, নতুন একটা স্লাইড নিই। চিন্তা করো, আমরা জানি ক, খ, গ, ঘ, ও, তাই না? তারপর কি চ, ছ, জ, ঝ, ইয়। আচ্ছা, তারপর কি বলতো? ট। আচ্ছা, যদি আমি ভুল করি তোমরা কমেন্টে আমাকে একটু ঠিক করে দিও, হ্যাঁ? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, তাই না? তারপর কি ত, থ, দ, ধ, দন্তন্য। আচ্ছা, এইবার হচ্ছে প, ফ, ব, ভ, ম। ওকে, তো আমরা এখান থেকে যে জিনিসটা দেখলাম প্রায় 25টা, আমরা কি দেখলাম বলতো? বর্গীয় ব্যঞ্জন দেখলাম, তাই না? এই যে দেখো, এখন কাহিনীটা কি, এটাকে বর্গ কেন বলা হয় বা কোনটা কোন বর্গ? দেখো, এই প্রথম যেই সিরিজটা, এটাকে আমরা বলি ক বর্গ। কোন বর্গ? ক। ওকে, তারপরে এইটাকে আমরা বলি চ বর্গ, এইটাকে আমরা বলি ট বর্গ, এইটাকে আমরা বলি ত বর্গ, আর লাস্টেরটাকে কি বলি আমরা? প বর্গ। মানে প্রত্যেকটা সিরিজের প্রথম যেই বর্ণগুলো আছে সে অনুসারে তাদের নামকরণ করা হয়েছে। তো আমাদের এখন কন্ডিশনটা কি বলছে দেখো, আমাদের কন্ডিশনটা বলছে কখনো যদি তোমরা যুক্ত ব্যঞ্জন এবং সেটা হবে তৎসম শব্দ, তাহলে কন্ডিশন বলে দিছে। প্রথম কন্ডিশন যুক্ত ব্যঞ্জন, দ্বিতীয় কন্ডিশনটা কি বলতো? দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে আমাদেরকে বললো তৎসম শব্দ হতে হবে।
হ্যাঁ, সংস্কৃত উৎসের শব্দ হতে হবে। তৃতীয় কন্ডিশনটা বললো যে ট বর্গের, ট বর্গ, ট বর্গ মানে সেখানে ট হতে পারে, ঠ হতে পারে, ড হতে পারে, ঢ হতে পারে, এগুলার আগে, এগুলার কোথায় বলতো, এগুলার আগে যদি দন্ত ন থাকে, সেই দন্ত নটা কি হবে, মূর্ধন্য হবে। এইটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। ঠিক আছে, তাহলে দেখো একটা আমি তোমাদেরকে বলি, একটা দেখাই দিই, বাকিগুলো তোমরা করতে পারবা। ধরো এই কণ্ঠ শব্দটার কথা চিন্তা করো। কণ্ঠ শব্দটা হচ্ছে একটা সংস্কৃত ভাষার শব্দ। তাহলে এই যে কণ্ঠ, ঠিক আছে, দেখো এই যে দন্তান্ন আর ঠ যদি আমি দেই তাহলে কিন্তু ভুল হবে। কেন বলো তো? কারণ যুক্ত ব্যঞ্জনে এই ঠ হচ্ছে ট বর্গীয় একটা বর্ণ। তো আমরা জানি তৎসম শব্দের ট বর্গীয় বর্ণের আগে যদি দন্তন্য থাকে, সেই দন্তন্যটা মূর্ধন্য হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তোমরা নর্মালি করো, কি করবা, এই বন্টন করবা, চিন্তা করো এই যে বন্টন, বন্টন প্রথম এই শব্দটা হচ্ছে একটা সংস্কৃত ভাষার শব্দ, এবং যুক্ত ব্যঞ্জনে আমরা দেখতেছি ট এর সাথে দন্তন্য দেওয়া আছে। আচ্ছা, ট এর সাথে তো দন্তন্য হইতে পারে না, ট এর সাথে কি হতে পারে, মূর্ধন্য হতে পারে সংস্কৃত শব্দে বা তৎসম শব্দে। বুঝা গেল তো? সিম্পল। তোমরা প্রত্যেকটা এবার একটু নিজের মতো করে মিলায় নাও। এবার পরে কি বলছে দেখো তো, এবারও বলছে আমাদের তৎসম শব্দের কন্ডিশনটা কি বলছে। তৎসম শব্দে যদি রি অথবা রিকার, র অথবা রফলা, কিংবা রেফ, অথবা মূর্ধন্য স, অথবা ক্ষীয়, এর পর মূর্ধন্য হয়। এর আগে পড়ছিলাম আগে, মানে ট বর্গের আগে মূর্ধন্য হয়, এবার পড়তেছি পরে মূর্ধন্য হয়। উদাহরণস্বরূপ দেখো এই যে এই জায়গায় দেখো রি নিজেই আছে, হ্যাঁ, তার মানে মূর্ধন্য, রি এর পরে মূর্ধন্য হয়। এবার দেখো এই জায়গায় রি কার আছে, তো রি কারের পরে তো দন্তন্য হয় না, তৎসম শব্দে মূর্ধন্য হয়, এর জন্য হইছে। এবার দেখো র, এখানে কি আছে, র, তো আমরা জানি তৎসম শব্দে র এর পর দন্তন্য হয় না, মূর্ধন্য হয়, দ্যাটস ওয়াই এটা মূর্ধন্য। সিমিলারলি বাকিগুলো তোমরা করো। এই যে দেখো এখানে ক্ষীয়, তো আমরা পড়ছিলাম না যে ক্ষীয় এর পর মূর্ধন্য হয়, তো ক্ষীয় এর পরে তো মূর্ধন্যই হইছে। বুঝা গেল? কিন্তু কন্ডিশনটা কিন্তু তৎসম শব্দে। তারপর একটু দেখো একই শব্দের মধ্যে, এবার বলছে একই শব্দ, এটার মধ্যে যদি রিকার থাকে, র ফলা বা র থাকে, রেফ ক্ষীয় বা মূর্ধন্য স, যে কোনোটির পরে একটা স্বরবর্ণ থাকতে পারে, অথবা ক বর্গীয় কিংবা প বর্গীয় কিংবা অন্তস্থ জ, অন্তস্থ অ কিংবা হ, অথবা অনুস্বার থাকে। এটা তো মাথা নষ্ট করে দিল, তাই না? একটি বা একাধিক বর্ণ থাকলেও পরবর্তী মূর্ধন্য, সরি দন্তন্য মূর্ধন্যর মতো হবে। দেখো ধরো এখানে একটা শব্দ লিখলাম আমি কৃপণ, হ্যাঁ, বা কিপটা, টাকা পয়সা খরচ করতে চায় না এমন কেউ আর কি। হ্যাঁ, এখন তোমরা বলবা ভাই আপনার কি অনেক টাকা পয়সা? আসলে আমার তো টাকা পয়সা নাই, আমি খরচ কি করব বলো। দেখো এবার কি বলছে, আমরা নর্মালি জানি কি যে রি রিকার এর পরে যদি ন থাকে সেই নটা মূর্ধন্য হবে তৎসম শব্দে। এইবার বলছে যে ধরো একই শব্দের ভিতরে রিকার আছে, হ্যাঁ, রিকারের পরে একটা প বর্গীয় বর্ণ আছে, প বর্গীয়, প বর্গীয় মানে কোনটা বলতো, প এর সিরিজে যেগুলো আছে প ফ ব ভ ম, এর পরে যদি কোনো ন বসে সেই নটা হবে মূর্ধন্য। সিম্পল। আর চলো আরেকটা করি, ধরো আরেকটা কোনটা করবো বলতো, এই যে ধরো এটা করি, অপেক্ষমান, অপেক্ষমান। চিন্তা করো অপেক্ষমানটা কিভাবে হয়েছে, ধরো এখানে আমি লিখলাম অপেক্ষ, তারপর কি মান। আচ্ছা, ওরা বললো একই শব্দে যদি ক্ষীয় থাকে, এই যে দেখো ক্ষীয়, হ্যাঁ, এই যে ক্ষীয়, ওরা বলছে ক্ষীয় এর পরে যদি স্বরবর্ণ ক বর্গ অথবা প বর্গ, তো এইটা তো প বর্গ না, প ফ ব ভ ম, এটা প বর্গের না, এটা কোন বর্গের, প বর্গীয়। যদি এরকম থাকে ক্ষীয় এর পরে প বর্গীয় কোনো বর্ণ থাকে, তারপরে যেই নটা হবে সেই নটা মূর্ধন্য হবে, দন্তন্য হবে না। সিম্পল। এর পরবর্তী নিয়ম দেখো, পরবর্তী নিয়মটা কি বলছে বলতো, পরবর্তী নিয়মটা বলছে প্র, পরা, পরি, নির। এগুলা কি, এগুলা হচ্ছে প্রিফিক্সড, দ্যাট মিন্স এগুলা হচ্ছে উপসর্গ। উপসর্গটা কি আসলে, উপসর্গ এর নিজের কোনো অর্থ থাকে না, এটা একটা মূল শব্দের সাথে যুক্ত হয়ে অর্থটাকে পরিবর্তন করে দিতে পারে। অর্থটাকে কি করে দিতে পারে বলতো, পরিবর্তন করে দিতে পারে। তো এমন কোন উপসর্গ তুমি বলতে পারবা? ধরো আমি তোমাদেরকে বলতেছি উপসর্গটা এরকম হতে পারে, চিন্তা করো প্রহার, চিন্তা করো প্রহার। এই যে ধরো প্রহার,
হার মানে কি? চিন্তা করো, হার মানে হেরে যাওয়া, ধরলাম আমি। এটার আগে প্রযুক্ত করলে কি হবে বলতো? প্রহার হবে না? তো প্রহার মানে কি বলতো? কাউকে মারা। তাহলে দেখো, মূল শব্দের আগে একটা উপসর্গ বসছে, উপসর্গ বসে কি হয়েছে বলতো? নতুন শব্দ তৈরি করছে। এগুলো আসলে উপসর্গ, হ্যাঁ, এগুলা কি? এগুলো উপসর্গ। আবার আরেকটা ধরো, এই যে হার, আবার হার, এটার আগে যদি একটা আ যুক্ত করি তাহলে কি হবে বলতো? আহার। এখন দেখো তো, আহার মানে কি? আহার মানে কোনো কিছু খাওয়া। তার মানে এদের উপসর্গের নিজের কোনো অর্থ থাকে না, ও একটা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করতে পারে। তো আমাদের পড়া ওটা না, আমাদের পড়াটা কি বলছে দেখো, প্র, পরা, পরি, নির, এই চারটি উপসর্গের পর নম, নস, নি, নু, অন, হন প্রভৃতি ধাতুর দন্ত নয়ের স্থলে মূর্ধন্য হয়। এ দেখো, প্র, পরা, পরি, নির, পরি, নির। তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখো, এই যে প্রণাম, প্রণব, প্রণব, প্রণীত, প্রণিপাত, পরায়ণ, পরান্ন, পরিণতি, পরিণাম, পরিণয়, নির্ণীত, নির্ণয়, নির্ণায়ক, এগুলো কি হবে? উপসর্গের নিয়ম অনুসারে যে এইগুলা উপসর্গের পর যদি এরকম ধাতু থাকে তবে দন্ত নয়ের পরিবর্তে মূর্ধন্য হবে। মনে রেখো, সিম্পল। এবার একটু দেখো তো, যুক্ত ব্যঞ্জন। এবার বলছে বিদেশি শব্দ, এটা কিন্তু তৎসম না, এবার বিদেশি শব্দ মনে রাখবা। বিদেশি শব্দ অর্থাৎ তৎসম শব্দ ব্যতীত যে শব্দগুলো আছে সেগুলোতে মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। ওরা কি বললো দেখো, যে যুক্ত ব্যঞ্জন অতৎসম, এটা হতে পারে তদ্ভব, দেশি, বিদেশি ইত্যাদি অতৎসম শব্দে ট বর্গের পরে দন্তন্য হয়, আর তৎসম শব্দে ট বর্গের পরে মূর্ধন্য হয়। ঠিক আছে? যেমন দেখো, ইন্টার, উইন্টার, কারেন্ট, গ্র্যান্ড, টেন্ডার, প্যান্ট, ব্যান্ড, লন্ডন, সেন্ট্রাল। তো দেখো এগুলাও কিন্তু এই যে টয়ের সাথে আছে, এই যে ডয়ের সাথে আছে, ডয়ের সাথে, টয়ের সাথে, ডয়ের সাথে, ডয়ের সাথে, টয়ের সাথে, টয়ের সাথে, টয়ের সাথে। তার মানে ট বর্গীয় কিছু বর্ণের সাথে মূর্ধন্য হয়, আমরা পড়ে আসছি, কিন্তু ওটা তৎসম শব্দে হয়। বাট এগুলো তো বিদেশি শব্দ, ইংরেজি শব্দ, ইংরেজি শব্দে মূর্ধন্য হয় না, দন্তন্য হয়, সিম্পল। এবার একটু দেখো, যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম হোক বা অতৎসম হোক, যদি সেটা ত বর্গের সাথে যুক্ত থাকে তবে অলওয়েজ দন্তন্য হয়। মানে ত বর্গীয় কোনো ব্যঞ্জনের সাথে যদি ন যুক্ত অবস্থায় থাকে সেই ন কখনো মূর্ধন্য হয় না, সেটা দন্তন্য হয় অলওয়েজ। যেমন দেখো, এই যে অনন্ত, এই যে ত, এই যে অন্তরঙ্গ, এখানে ত, এখানে ত, এখানে ত, ইভেন এখানেও ত, এখানেও ত, এখানেও ত, এখানে কি থ, থ, দ, এখানে ন, এখানে দেখো এটাতেও ন, এটাতেও ন, এটাতেও ন। তার মানে ত, থ, দ, ধ, ন, এগুলো তো ত বর্গীয়। তো ত বর্গীয় বর্ণের সাথে যেই নটা যুক্ত হয় সেই নটা দন্ত ন হয়। নিয়ম পড়তে একটু প্যারা লাগে, বাট প্র্যাকটিস করলে জিনিসগুলো সব আয়ত্তে চলে আসে। এবার দেখো, সন্ধি ও সমাস যোগে গঠিত শব্দের বানানে দন্ত ন বহাল থাকে। যেমন ধরো, একটা দিয়ে বুঝাই, হ্যাঁ, ধরো শিক্ষা, শিক্ষা যোগ কি বলতো? অঙ্গন, তাই না? এই যে অঙ্গন, তাহলে দেখো তো, শিক্ষা যোগ অঙ্গন, এখানে কি হয়েছে? এটা সন্ধি যোগে গঠিত শব্দ না? হ্যাঁ, তাহলে সন্ধি যোগে গঠিত শব্দগুলাতে কি হয়? অলওয়েজ দন্তন্য হয়। বুঝা গেছে? অলওয়েজ কি হয়? দন্তন্য হয়। এগুলো একটু তোমাদের ভালো মতো মাথায় রাখতে হবে, খুব ভালো মতো, হ্যাঁ। আশা করি তোমরা সবাই মাথায় ভালো মতোই রাখবা। ওকে, ঠিক আছে, আসো। এবার কি বলছে দেখো, তদ্ভব, তদ্ভব মানে খাঁটি বাংলা শব্দ, দেশি, বিদেশি শব্দে সর্বত্রই দন্তন্য হয়। মানে মনে রাখবা, মূর্ধন্য হয় শুধু কোন শব্দে বলো তো? তৎসম শব্দে। এছাড়া যত শব্দই থাকুক না কেন সেগুলোতে দন্তন্য হয়। এটা নিয়ে আমরা এতগুলা নিয়ম পড়লাম আর কি। যেমন দেখো, এখানে একটু চিন্তা করো তোমরা, এই যে লণ্ঠন, লণ্ঠন মানে কি জানো? এটা কিন্তু একটা ইংরেজি শব্দ, ল্যান্টার্ন থেকে আসছে। হ্যাঁ, এটার অর্থ কি? আলোর উৎস। এটার অর্থ হচ্ছে আলোর উৎস। তাহলে এটা যেহেতু বাইরের শব্দ, এটা একটা ইংরেজি শব্দ, তাই এটাকে আমরা বলতে পারি না অতৎসম শব্দ? তাহলে দেখো, তদ্ভব, দেশি, বিদেশি এগুলাকে তো একত্রে বলে অতৎসম শব্দ, তাই না? অতৎসম। তো অতৎসম শব্দে কখনো মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। সিম্পল। দেখো, 10-12 মিনিটে পুরো আমরা নয়ের নিয়ম পড়ে ফেললাম। এবার মূর্ধন্য ষ এবং দন্ত ষ এর নিয়ম পড়তে হবে। আবারও সিমিলার নিয়ম আসবে, কারণ অতৎসম শব্দে
আমাদের মূর্ধন্য স হয় না, এরকম একটা নিয়ম আছে যে তৎসম শব্দের ম্যাক্সিমাম ক্ষেত্রে বা সব ক্ষেত্রে মূর্ধন্য স হয়। চলো আমরা নিয়মটা একটু দেখি, তারপরে আমরা বুঝতে পারবো। এই যে খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো কি বলছে। ওই যে দেখো, রি কিংবা রিকার এর পর মূর্ধন্য স হয়। কেমন? এই যে দেখো, ঋষি, কৃষি, কৃষক, কৃষ্ণ, তৃষ্ণা, তৃষিত, দৃষ্টি, সৃষ্টি, হৃষ্টচিত্ত। তার মানে দেখছো, যেখানেই আমরা এই রি অথবা এই রি বর্ণটা দেখতেছি, এটার পরে অলওয়েজ মূর্ধন্য স হয়। এইটা হচ্ছে এখানকার শর্টকাট নিয়ম, নিয়ম নাম্বার 1। নিয়ম নাম্বার 1। এবার একটু নিয়ম নাম্বার 2 এর দিকে তাকাও। র ধ্বনি রেফ এর রূপ নিয়ে কোনো ব্যঞ্জন বর্ণের মাথায় বসলে ওখানে মূর্ধন্য স হয়। কেমন? মনে রাখো, রেফ, এটা হচ্ছে রেফ, হ্যাঁ লিখলাম রেফ। ওকে, রেফ এর পর মূর্ধন্য স হয়, এটা নিয়ম নাম্বার 2। কেমন? ধরো এই যে আকর্ষণ, হ্যাঁ আকর্ষণ, দেখো রেফের পর কি আছে, এই যে দেখো রেফের পর মূর্ধন্য স আছে। কেউ এটাকে পেট কাটা বইল না, কিন্তু এটাকে আমরা বলি পেট কাটা, বাট এটার নাম হচ্ছে মূর্ধন্য স। ওকে, এবার ধরো আরেকটা উদাহরণ দিয়ে বলি তোমাদেরকে, ধরো বর্ষা। ওকে, বর্ষা, এটা কেন এটা হলো না বলতো? কারণ আমরা নর্মালি জানি যে এই বর্ষা, হ্যাঁ রেফের পরে আমরা মূর্ধন্য স ব্যবহার করি। হ্যাঁ, রেফের পরে আমরা মূর্ধন্য স ব্যবহার করি তৎসম শব্দে। এবার একটু দেখো, এরপরে কি, অ আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ, অ আ ছাড়া তো 9টা স্বরবর্ণ আছে, ক র বর্ণের পরবর্তী দন্ত স মূর্ধন্য স হয়। কেমন? দেখো খেয়াল করো, খুব সুন্দর মতো খেয়াল করো, এইটা কি অ আ? না, এটা কি দীর্ঘই। তো দীর্ঘই এরপরে কোন সটা হবে? দন্ত স হবে না, কোন স হবে? মূর্ধন্য স হবে। দেখো এই যে উষা, দেখো এই যে এসো না, দেখো এই যে কোষ, এটা ও, কারণ ওকার আছে। এই যে জিগিসা, ই, দীর্ঘ ই। এবার একটু দেখো বিষম, এই যে রস্য ই। ভবিষ্যৎ, এই যে দেখো রস্য ই। রস, এই যে ও। সুষমা, এই যে উ। তার মানে দেখো, অ আ বাদে যদি কখনো দেখো বাকি যে স্বরবর্ণগুলো আছে সেগুলোর পরে আমরা কি বসাবো? মূর্ধন্য স বসাবো। এবার কি বলছে দেখো, এই নিয়মটাও সোজা। নিয়মটা কেমন? মনে রাখো, ইকারান্ত কিংবা উকারান্ত উপসর্গ, ইকার যুক্ত উপসর্গ অথবা উকার যুক্ত উপসর্গ। কিরকম? চিন্তা করে, এই যে অনুষঙ্গ, এই যে অনু, এটা উকার যুক্ত। এই যে অভিষেক, এটা ইকার যুক্ত। হ্যাঁ, এই যে দেখো অধিষ্ঠান, অধি, এটা কিকার যুক্ত বলতো? এটাও ইকার যুক্ত। সুষুপ্ত, এই যে এটা কিকার যুক্ত দেখো তো উপসর্গটা, এই যে উকার যুক্ত। মনে রাখবা ওরা যেটা বলছে যে উকার যুক্ত কিংবা ইকার যুক্ত, হ্যাঁ কারান্ত মানে কি? শেষে ই অথবা উ, অন্তে বা শেষে যদি এরকম উপসর্গ তোমরা দেখো, তাহলে কি হবে ওটা? বলতো ওটা কি হবে? ওখানে মূর্ধন্য স হবে। ওখানে কোন স হবে? মূর্ধন্য স হবে। মূর্ধন্য স, সিম্পল, মূর্ধন্য স। এই কারণে মূল শব্দটা দেখো সঙ্গ, এখানে দন্তাস ব্যবহার করতেছি, কিন্তু এটার আগে যখন অনুযুক্ত হয়ে যাইতেছে, এটার আগে কি যুক্ত হইতেছে? যখন অনুযুক্ত হয়ে যাইতেছে তখন অনুষঙ্গ বানান কিন্তু এইভাবে লিখতেছি আমরা। বোঝা গেছে? নর্মালি শেখ বানান কিন্তু লিখতেছি আমরা এইভাবে, কিন্তু যখন আমরা এটার আগে অভিযুক্ত করতেছি তখন এই যে রস্বইকারের কারণে এটার বানান হয়ে যাইতেছে অভিষেক, অভিষেক। ক্লিয়ার না? সিম্পল। কিন্তু এই নিয়ম ধরে ধরে যদি একটু প্র্যাকটিস করো, কারণ আমি বুঝাই দিলে তোমার মনে হবে পেঁচাই যাচ্ছি, খুব টাফ, কিন্তু এরকম না আসলে ব্যাপারটা। যত প্র্যাকটিস করবা তত ইজি হবে। এবার কি বলতেছে দেখো, বলতেছে যুক্ত ব্যঞ্জন গঠনের তৎসম শব্দে ট বর্গের পূর্বে মূর্ধন্য হয়। সিমিলার, তৎসম শব্দের ট বর্গের আগে মূর্ধন্য হয়, ট বর্গের আগে মূর্ধন্য স হয় যুক্ত ব্যঞ্জনে। দেখো, অনিষ্ঠ, অষ্টম, আড়ষ্ঠ, উচ্ছিষ্ট, উপদেষ্টা, কষ্ট, চেষ্টা, গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠা, ভূমিষ্ঠ, শ্রেষ্ঠ, সুষ্ঠ, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে তৎসম শব্দ। আর তৎসম শব্দের সাথে দেখো মূর্ধন্য স আছে না? এই যে মূর্ধন্য স প্লাস ট বর্গীয় বর্ণ, কারণ আমরা জানি ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য স বসে তৎসম শব্দে। একদম ঠাড়া মুখস্থ নিয়ম, ঠাড়া মুখস্থ নিয়ম। এবার দেখো যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম শব্দে ত বর্গের পূর্বে দন্ত স হয়। ওখানেও কিন্তু পড়ছি নয়ের বেলায় যে ত বর্গের আগে
দন্ত স হয়, ত বর্গের আগে দন্ত ন হয়, ট বর্গের আগে তৎসম শব্দে মূর্ধন্য স হয় আর মূর্ধন্য ন হয়। সিম্পল, দুইটাই সিমিলার নিয়ম। দেখো যেমন দেখো অধস্তন, এই যে দেখো ইস্তফা, এই যে এখানেও ত আছে, ত এর সাথে দন্ত স হয়, এখানে দেখো ত, এখানে ত, এখানেও ত, এই যে ত, এই যে ত, এই যে থ, এই যে থ, এই যে থ। তাহলে ট বর্গীয় বর্ণের আগে হয় মূর্ধন্য স, আর ত বর্গীয় বর্ণের আগে হয় দন্ত স। এটা নয়ের বেলায়ও যেরকম, এটা স এর বেলায়ও সেরকম। এবার কি বলতেছে একটু খেয়াল করো, হ্যাঁ, বলতেছে যে যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম হোক অতৎসম হোক। এবার বলছে চ বর্গীয় বর্ণ, চ কোনগুলা বলতো? চ, ছ, জ, ঝ, ইয়, তাই না? এটা তো চ বর্গীয় ব্যঞ্জন। এই চ বর্গীয় ব্যঞ্জনের সাথে তালব্য স হয়। তার মানে আমরা পড়লাম কখন দন্ত স হয় বলতো? দন্ত স হয় ত বর্গের সাথে, মূর্ধন্য স হয় ট বর্গের সাথে, চ বর্গের সাথে হয় তালব্য স। কারণ আমরা স আছে তিনটা, তাই না? তাহলে দেখো এই যে আশ্চর্য, এটা চ, এই যে চ, এখানেও চ, আবারও চ, আবারও চ, আবারও চ, এই যে ছ, চ কিংবা ছ এর সাথে যুক্ত ব্যঞ্জনে তালব্য স হয়, নট মূর্ধন্য স, নট দন্ত স। শেষ। এবার আসো রেফের নিয়ম। রেফের নিয়মটা কি বলছে দেখো তো? রেফের নিয়মটা বলছে রেফের পরে কোথাও, সেটা তৎসম হোক অতৎসম হোক, কোথাও দ্বিত্ব হয় না। দ্বিত্ব কথাটার অর্থ হচ্ছে ডাবল হয় না। ডাবল কেমন? ধরো এখানে একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলি। এই যে ফর্দ না, এই বানান যদি কেউ এইভাবে লেখে ফর্দ, দয় দয় কেটে দিবে। এই করজ, এটাকে যদি কেউ লেখে এইভাবে জয় জয় করজ, রেফের পরে ডাবল হয় না। যেটার উপরে রেফ থাকে ওটার সাথে ডাবল হয় না। তারপর তারপর দেখো, ধরো আরেকটা দিই, কর্ম। চিন্তা করো কেউ কর্মটা এভাবে লিখছে, হবে না, কারণ রেফের পর দ্বিত্ব হয় না বা ডাবল হয় না। সো রেফের নিয়মটাও শেষ। এবার দেখো ও এবং অনুস্বারের নিয়মটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? একটু খেয়াল করো, মাথা ঠান্ডা করে বুঝতে হবে। সন্ধিতে, হ্যাঁ, দেখো এই যে অহংকার, অহং, এটার সাথে কার যুক্ত হয়েছে, ঠিক আছে? মনে রাখবা যে সকল শব্দ সন্ধিবদ্ধভাবে যুক্ত হয়, সন্ধির নিয়মে যুক্ত হয়, যেমন এখানে সন্ধির নিয়মে যুক্ত হয়েছে। বলছে সন্ধিতে বিশেষ করে তৎসম শব্দ, এখানেও সংস্কৃত উৎসের শব্দ, প্রথম পদের শেষে যদি ম থাকে, প্রথম পদের শেষে ম এবং পরে ক বর্গের পূর্বে ম এর স্থানে অনুস্বার হয়ে যায়। দেখো প্রথম শব্দের শেষে ম থাকবে, আর পরে কি থাকবে বলতো? ক বর্গ। এখন ক বর্গের ভিতরে কি কি থাকতে পারে? ক, খ, গ, ঘ, উ। যদি এরকম সিনারিও থাকে তখন এই মটা হয়ে যায় অনুস্বার। এভাবেই হইছে অহংকার, অহংকার। এবার আরেকটা উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বুঝাই, ধরো সংঘাত। এটা কেন সংঘাত হইছে? সন্ধিবদ্ধ হবার আগে দুইটা অংশ ছিল, হচ্ছে একটা ছিল সম আর একটা ছিল হচ্ছে ঘাত। তাহলে আমরা কি নিয়ম পড়ছি বলতো? প্রথম শব্দের শেষে আমরা কি নিয়ম পড়লাম? প্রথম শব্দের শেষে যদি ম থাকে, এক মিনিট, প্রথম শব্দের শেষে যদি ম থাকে এবং পরবর্তী শব্দের শুরুতে যদি একটা ক বর্গীয় বর্ণ থাকে, ক বর্গীয়, তাহলে এই ঘ ক বর্গীয় না বলতো? ক, খ, গ, ঘ ক বর্গীয় না? তাহলে কি হবে? এটার প্রভাবে এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে অনুস্বার হবে। তাহলে এটার নতুন রূপটা হবে সংঘাত। তোমরা একটু আমার সাথে সঙ্গীতটা করতে পারবা? দেখো এটা তাহলে কি ছিল? সম যোগ গীত, তাই না? আচ্ছা, এটা তো ক বর্গীয়, কেমনে? কারণ আমরা জানি ক, খ, গ, ঘ এগুলা ক বর্গীয় বর্ণ না? তাহলে দেখো এই যে গ, দ্বিতীয় শব্দের শুরুটা যদি ক বর্গীয় হয় এবং প্রথম শব্দের শেষটা যদি ম হয়, তবে এই মটা কি হয়ে যায়? এই ক বর্গীয়ের প্রভাবে অনুস্বার হয়ে যায়, তাই হয়েছে সঙ্গীত। বাকিগুলাও তোমরা এভাবে মিলাইতে পারো। কিংবদন্তিটা ছিল কিংবদন্তি, কিংকরটা ছিল কিংকর, সিম্পল। এবার দেখো তো উপরযুক্ত, এই যে উপরযুক্ত মানে উপর, উপরিউক্ত, নিয়মে সন্ধিজাত যদি না হয়, এবার বলছে সন্ধিজাত শব্দ যদি না হয় তবে ক বর্গের পূর্বে ম এর স্থানে উ হয়।
এগুলা একটাও সন্ধিজাত শব্দ না। এগুলা যেমন সন্ধির নিয়মে যুক্ত হয়েছে, এগুলা কোনো সন্ধিজাত শব্দ না। তো সেক্ষেত্রে দেখো, একটু খেয়াল করো কোনটা বুঝাবো। ধরো অঙ্কুরটা বুঝাই, হ্যাঁ, অঙ্কুর, অঙ্কুর এটা বুঝায়। চলো আমরা একটু আগে পড়লাম ক বর্গের আগে অনুস্বার হয়, ও হয় না, তবে সেটা সন্ধির নিয়মে। এটারে যদি কেউ এভাবে ভুলে লেখো যে এটা হইছে ওম প্লাস কুর, এমনে, এটা তো এই নিয়মে হয় নাই, এটা তো সন্ধির নিয়মে হয় নাই। যদি সন্ধির নিয়মে না হয় তাহলে উ হয়, তাহলে কি হয়, তাহলে উ হয়, উ হয়। আর সন্ধির নিয়মে যদি হয় তবে অনুস্বার হয়, না হলে ও হয়। সিম্পল। প্রত্যেকটা দেখো গঙ্গা, এই চিন্তা করে এই গ, এইটাও তো ক বর্গীয়, বাট এটা তো সন্ধির নিয়মে যুক্ত হয় নাই। এই কারণে এখানে তুমি যদি গঙ্গা এটা দাও তাহলে তো কেটে দিবে তোমাকে। ডান। পরেরটাই আসো। এবার বলছে প্রত্যয় কিংবা বিভক্তি। প্রত্যয় হচ্ছে শব্দের শেষে থাকে, উপসর্গ যেমন আগে থাকে, প্রত্যয় থাকে পরে, এটারও কোনো অর্থ থাকে না। যেমন ধর একটা উদাহরণ দিই, চিন্তা করো বাঘ, এটা একটা মূল শব্দ, এটার সাথে আমি যুক্ত করছি আ। আয়ের কি কোনো অর্থ আছে? নাই, সিঙ্গেল কোনো অর্থ নাই। বাট বাঘের সাথে আ যুক্ত করার পর হইল হচ্ছে বাঘা। এবার কি এটার অর্থ আছে? অবশ্যই। বাঘা মানে কি? খুব প্রচন্ড সাহসী। ধরো সাকিব স্যার একটা বাঘা লোক, সে একদম বাঘের মুখের মধ্যে ঘুষি মেরে দিয়ে চলে আসতে পারে, এত সাহস তার। ঠিক আছে, তাহলে দেখো এটা নতুন শব্দ হইল না? তার মানে প্রত্যয় কাকে বলে? মূল শব্দের পরে যে অর্থহীন শব্দাংশ থাকে সেটাকে প্রত্যয় বলে। বুঝা গেছে? আর বিভক্তি কোনটাকে বলে? বিভক্তি হচ্ছে, চিন্তা করো, বিভক্তি নতুন শব্দ তৈরি করে না। প্রত্যয় কি করে? প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা, নতুন শব্দ, শব্দ তৈরি করা। ঠিক আছে, তৈরি করা। আর বিভক্তির কাজ কি? বিভক্তির কাজ হচ্ছে একটা পদের সাথে আরেকটা পদের রিলেশন তৈরি করে দেওয়া। মূল কথা হচ্ছে বিশেষ্য পদের সাথে ক্রিয়াপদের রিলেশন তৈরি করে দেওয়া। একটা উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বুঝাই, চিন্তা করো এই যে হাত, এটা একটা মূল শব্দ না? চিন্তা করো এটার সাথে ই যুক্ত করছি, আবার হাত, এটার সাথে আমি এ যুক্ত করছি, বলো তো দুইটা নতুন শব্দ হবে। দেখো তো, একটা হলো হচ্ছে হাতি, হাতি, আরেকটা কি হলো? হাতে, হাতে। বলো তো অর্থ পরিবর্তন হয়ে গেছে কোন শব্দটার? এটা ছিল হাত, হয়ে গেছে হাতি। হাত মানে তো হ্যান্ড, তাই না? আর হাতি মানে তো এলিফ্যান্ট, এলিফ্যান্ট। দেখো তো, এটা টোটালি নিউ ডিফারেন্ট একটা শব্দ না? তার মানে এটা প্রত্যয়। প্রত্যয়ের কাজ নতুন শব্দ তৈরি করা, বিভক্তির কাজ নতুন শব্দ তৈরি করার না। কেমনে? এই যে হাত যোগ এ ইজ ইকুয়াল টু হাতে। ধরো এই যে আমার হাত, কলমটা আমি হাতে রাখছি, ওই হাতটাকেই তো নির্দেশ করতেছে হাত বলতে। তার মানে এইটা হচ্ছে বিভক্তি। যে সকল শব্দের সাথে কখনো প্রত্যয় কিংবা বিভক্তি থাকে না, প্রত্যয় অথবা বিভক্তি থাকে না, সেগুলোর সাথে অনুস্বার ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন দেখো আরং, ইদানিং, এবং, ঠ্যাং, ঢং, পালং, ফড়িং, বরং, রং, সিং ইত্যাদি। বোঝা গেল? সিম্পল। তবে অনুস্বারযুক্ত শব্দে যদি প্রত্যয়, বিভক্তি বা স্বরবর্ণ যুক্ত হয় তবে অনুস্বারের জায়গায় উ হয়। ব্যাপারটা খুব সিম্পল। দেখো আমি যদি বলি রং, একটা দিয়ে বুঝাই, তো এটার সাথে তো বিভক্তি কিংবা প্রত্যয় কিছুই যুক্ত ছিল না। এখন কি বলছে দেখো, এই শব্দটার সাথে যদি আমি একটা বিভক্তি এর যুক্ত করি, হ্যাঁ, এর, তখন অনুস্বারটা পরিবর্তন হয়ে যাবে। তখন অনুস্বারটা পরিবর্তন হয়ে উ হয়ে যাবে। কেমন? দেখো আমরা তো এভাবে লিখতে পারি না, পারি এভাবে লিখতে, রঙের এভাবে লিখতে পারি? হবে না, এটা তো হবে না। আমরা কিভাবে লিখি বলতো? আমরা লিখি রঙের। হ্যাঁ, এই যে এটা কারেক্ট। তাহলে বানান কি খুব কঠিন? 1 ঘন্টায় পড়া হয়ে গেল না বলো? তোমরা এইবার নিজে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? আর একটু তোমরা আমাদেরকে বইলো, আমাকে একটু বইলো যে তোমাদের কি মানে আসলেই প্রয়োজন আমাকে? ক্লাস করে কি আনন্দ পাও? ক্লাস করতে কি ভালো লাগে? বা আমার পড়া কি তোমরা বুঝো? বা আমার কি আরো ডিটেইলে বোঝানো উচিত, নাকি আমার পড়ানোই উচিত না? তোমরা একটু কমেন্ট করে জানাও। তো এই ছিল বানানের উপরে লেকচার। ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশনটা দিব। সেটা হচ্ছে রিটেন সাজেশন বাংলা দ্বিতীয় পত্রের, এবং কিভাবে লিখলে নাম্বার বেশি পাওয়া যায় এগুলা নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।